আসসালামু আলাইকুম। এডুকেটিভ চ্যালেঞ্জের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রিসিটির প্রথম অধ্যায় ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি সম্পর্কে। তো আমি পুরো ভিডিও জুড়ে তোমাদের সাথে আছি মোহাম্মদ আহসান হাবিব সৌরভ, শিক্ষার্থী রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। তো আমরা প্রথম অধ্যায় আমরা দেখলে আমরা তিনটি মূলত আমরা টপিক দেখতে পাবো। সেই তিনটি টপিকের মধ্যে প্রথম টপিকটি হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ সম্পর্কে। আর দ্বিতীয় যে টপিকটি আছে সে দ্বিতীয় টপিকটি হচ্ছে যে স্ট্রাকচার অফ অ্যাটম বা হচ্ছে আমাদের পরমাণুর গঠন সম্পর্কে। পরমাণুর গঠন। এবং তৃতীয় যে টপিকটি আছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স সম্পর্কে। মোটামুটি আমরা যদি এই তিনটি টপিক ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের বেসিক ইলেকট্রিসিটির প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো আমাদের আসতে পারে মোটামুটি আমরা সব শেষ করতে পারবো। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি যে প্রথমে আছে আমাদের ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ। আচ্ছা, তোমরা মূলত আসলে বিদ্যুৎ বলতে কি বোঝো? একটু ফিল করে ট্রাই করতে দেখি বিদ্যুৎ বলতে কি বোঝো। আমরা বিদ্যুৎ বলতে কি বুঝি? বিদ্যুৎ বলতে বুঝি বিদ্যুৎ হচ্ছে এক প্রকার শক্তি। কেমন শক্তি? ভাই অদৃশ্য শক্তি। তারপর আর কি বলতে পারি? যে বিদ্যুৎ দিয়ে আমরা কোনো একটি বাল্বকে আমরা আলোকিত করতে পারি। তাহলে এখানে আমরা কি শক্তি পাচ্ছি? আমরা বাল্ব থেকে আলোক শক্তি পাচ্ছি। আবার হচ্ছে কি, আমরা যদি একটা ইলেকট্রিক ইস্ত্রির সাহায্যে যখন আমরা কাপড় যখন ইস্ত্রি করি তখন আমরা কি দেখতে পাই? যে আমাদের ইলেকট্রিসিটি থেকে আমাদের তখন ইস্ত্রিটি আমাদের তাপ শক্তি দিচ্ছে। আবার ইলেকট্রিসিটি দিয়ে আমরা যদি কোনো মোটরের সাহায্যে গাড়ি চালাই তাহলে আমাদের গাড়িটি কি দিচ্ছে? আমাদের গাড়িটি যান্ত্রিক শক্তি দিচ্ছে। তার মানে আমরা ইলেকট্রিসিটি থেকে আমরা পাইলাম কি? ইলেকট্রিসিটি হচ্ছে একটা অদৃশ্য শক্তি। অদৃশ্য শক্তি। আর কি পেলাম? আমরা ইলেকট্রিসিটি থেকে আলোক শক্তি পাই। তার মানে ইলেকট্রিসিটি আমাদের কি দেয়? আলোক শক্তি দেয়। আলোক শক্তি। তারপর আমরা যে ইলেকট্রিক ইস্ত্রির সাহায্যে আমরা যে এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা তাপ শক্তির সাহায্যে আমরা এটা করতেছি। তার মানে এখান থেকে আমরা তাপ শক্তি পাচ্ছি। তাপ শক্তি। তারপর আমরা দেখলাম যে আমরা ইলেকট্রিকের সাহায্যে কোনো মোটর চালিয়ে আমরা কি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারি। তার মানে ইলেকট্রিসিটি দিয়ে আমরা কি করতে পারি? যে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি। এছাড়া আমরা আরো অনেক ধরনের কাজ সম্পন্ন করি। তার মানে আমরা আরো অনেক ধরনের শক্তি পাই। তাহলে এখান থেকে আমরা ইলেকট্রিসিটির আমরা সংজ্ঞাটা দিতে পারি না যে ইলেকট্রিসিটি হচ্ছে এমন এক ধরনের অদৃশ্য শক্তি যার সাহায্যে আমরা আলোক শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি সহ আরও বিভিন্ন ধরনের শক্তিতে রূপান্তর করতে পারি। সেটি হচ্ছে আমাদের কি? ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ। মূলত আমরা যে কোনো জিনিসের যখন সংজ্ঞা দিতে বলবে আমরা সেই জিনিসটা আমরা বৈশিষ্ট্যগুলো জানবো, সেই বৈশিষ্ট্য দিয়ে আমরা নিজে নিজে সংজ্ঞা তৈরি করতে পারবো। এখানে আমাদের সংজ্ঞা কি মুখস্থ করতে হলো? সংজ্ঞাগুলো মুখস্থ করতে হলো না। এটা আসলে হচ্ছে একটা বোঝার বিষয়। যখন তোমরা বুঝবা তখন তোমরা নিজে নিজে সংজ্ঞা দিতে পারবা যে কোনো বিষয়ে। তো এখন আমরা ইলেকট্রিসিটির সংজ্ঞা জানলাম। এখন ইলেকট্রিসিটি কয় ধরনের? মূলত ইলেকট্রিসিটি প্রধানত দুই ধরনের। ইলেকট্রিসিটি দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ। স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আরেকটা হচ্ছে কি? কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি। আমি তোমাদের একটু ইংলিশে বলতেছি, সেজন্য কোনো
কঠিন বিষয় ভাবার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে একটু ইংলিশে বলতেছি, কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা যখন হঠাৎ করে মনে করো এখানে এটার বাংলা হচ্ছে স্থির বিদ্যুৎ, ঠিক আছে। এখন স্থির বিদ্যুতের স্থলে যদি তোমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলে, তাহলে কিন্তু তখন তোমরা দ্বিধায় পড়ে যাবে। অবশ্যই তোমরা সংজ্ঞাটা জানো, কিন্তু দ্বিধায় পড়ে যাবা যে কোনটা সংজ্ঞা দিবা। তাই আমি ইংলিশটা বলে দিচ্ছি। আর এখানে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি মানে হচ্ছে চল তড়িৎ বা চল বিদ্যুৎ, ঠিক আছে। এখন স্থির বিদ্যুৎটা কি? এখন তোমরা নিশ্চয়ই বই দেখেছো যে একটা উদাহরণ দেওয়া আছে কি, বা তোমরা ক্লাস 8 বা 9 এরকম কোনো ক্লাসে তোমরা শিখেছো যে আমরা যদি কোনো একটা চিরুনি বা কোনো একটা কলম দিয়ে আমরা যদি মাথার চুলে ঘর্ষণ বল প্রয়োগ করি বা ঘষি, তাহলে কি সেখানে কিছু চার্জ আবিষ্ট হবে। চার্জ আবিষ্ট হওয়ার পরে কি আমরা কখনো কোনো কাগজের টুকরাকে, কখনো মানে যে কোনো কাগজ, ছোটো ছোটো কাগজের টুকরা, সেই কাগজের টুকরাগুলোকে আমরা যদি সংস্পর্শে আনি, তাহলে কি সেখানে আকর্ষণ করবে। তার মানে কি সেখানে আমাদের চার্জ উৎপন্ন হয়েছে। সেটি হচ্ছে স্থির বিদ্যুৎ। মূলত স্থির বিদ্যুৎটা উৎপত্তি স্থলেই আবদ্ধ থাকে। যেমন হচ্ছে আমাদের চিরুনি যে মাথায় ঘষলাম, তখন যেখানে আবিষ্ট হলো, চার্জে আবিষ্ট হলো, সেই চার্জটা কিন্তু চিরুনিতে থাকলো, চার্জটা বাইরে বের হইলো না। সেটি হচ্ছে আমাদের স্থির বিদ্যুৎ। তাহলে স্থির বিদ্যুতের সঙ্গে আমরা কি দিতে পারি, যে স্থির বিদ্যুৎ হচ্ছে এমন এক ধরনের বিদ্যুৎ যেটি উৎপত্তি স্থলেই আবদ্ধ থাকে, বাইরে বের হবে না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট ইলেকট্রিসিটি, ঠিক আছে। কারেন্ট ইলেকট্রিসিটি কি, যেহেতু এটা উৎপত্তি স্থলে আবদ্ধ থাকে, তাহলে এটা উৎপত্তি স্থলে আবদ্ধ থাকবে না। যেমন হচ্ছে মনে করো আমরা একটা ব্যাটারি বা সেল, সেখানে যদি আমরা তার সংযোগ করি, তাহলে কি আমাদের তারের মাধ্যমে আমাদের মানে তড়িৎ বা বিদ্যুৎটি চলে আসবে। তার মানে কি সেখানে উৎপত্তি স্থল যে আপনাদের হচ্ছে আমাদের সেল বা ব্যাটারিটি, সেই ব্যাটারি বা সেলে আমাদের বিদ্যুৎটি উৎপন্ন বা বিদ্যুৎটি স্থির থাকলো না, বা উৎপত্তি স্থলেই আবদ্ধ থাকলো না। তাহলে কি বিদ্যুৎটি বের আসলে, তার মাধ্যমে বের আসলে, তার মানে কি এটি উৎপত্তি স্থলে আবদ্ধ থাকলো না, সেটা বেরিয়ে যেতে চাচ্ছে, তার মানে হচ্ছে চল বিদ্যুৎ। যে চল বিদ্যুৎ, তাহলে কি হবে যে উৎপত্তি স্থলে আবদ্ধ থাকবে না। আর এটা কি থাকবে, উৎপত্তি স্থলে আবদ্ধ থাকবে। তাহলে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ এবং কারেন্ট ইলেকট্রিসিটি বা চল তড়িৎ কি আমরা সহজেই বুঝতে পারলাম। এখন আমরা দেখব যে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির দুটো ভাগ হয়েছে। কারেন্ট ইলেকট্রিসিটির দুটো ভাগ কি, কারেন্ট ইলেকট্রিসিটির দুটো ভাগ, কারেন্ট ইলেকট্রিসিটিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা আছে ডিসি, আরেকটা হচ্ছে কি এসি। তোমরা তো এর আগে ডিসি এবং এসি সম্পর্কে জেনে এসেছো অন্য বা পূর্বের ক্লাসে। তো এখানে আমরা ডিসি বলতে আমরা কি বোঝাচ্ছি, যে ডিসির পূর্ণরূপ হচ্ছে কি ডিরেক্ট কারেন্ট, আর এটা কি অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট। এখন আমরা ডিরেক্ট বলতে কি বলছি, ডিরেক্ট মানে কি, তোমার ডিরেক্ট মানে কি জানো, ডিরেক্ট মানে জানো কি সরাসরি, তার মানে এই কারেন্টটা থাকবে আমাদের সরাসরি। আর আমরা অল্টারনেটিং কথাটা না বুঝো, তাহলে অল্টার মানে কি, অল্টার মানে হচ্ছে পরিবর্তন, মানে সরাসরি না, ওটা পরিবর্তন হবে। তাহলে আপাতত এটাই জানো যে ডিরেক্ট কারেন্ট মানে হচ্ছে সরাসরি যে কারেন্টটা, ওটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট, এবং অল্টারনেটিং কারেন্ট হচ্ছে তোমাদের যে কারেন্টটা পরিবর্তন হবে, সেই কারেন্টটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। যেমন পরীক্ষায় 20 বছর দেখা যায় যে অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট এবং ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট, এর পার্থক্যটা এসে থাকে। আমরা এখন এর পার্থক্যটা দেখব। এর পার্থক্যটা আমরা মুখস্থ করবো না, আমরা বুঝবো, বাস্তবিক প্রয়োগ দেখব, দেখে আমরা বুঝবো যে এর পার্থক্যটা আমরা কিভাবে নিরূপণ করতে পারি। এখানে আমি ডিসি এবং এসি কারেন্টের আমি গ্রাফ দেখিয়েছি, এর মাধ্যমে আমরা এর পার্থক্যটা নিরূপণ করব। এখন আমরা প্রথম পার্থক্য কি দেব, অবশ্যই তোমরা যখন পরীক্ষায় পার্থক্য লিখবা, যে কোনো কিছুর পার্থক্য লিখবা, অবশ্যই তোমরা একটা ছক দিবা, এমন একটা ছক দিবা
দিয়ে পার্থক্য লিখবা। এই যেমন আমি একটা ছক দিলাম, এখানে আমি কি দিলাম যে এটা হচ্ছে আমাদের ডিসির ঘর আর এটা হচ্ছে এসির ঘর। এখন আমরা প্রথম পার্থক্যটা দিচ্ছি, যে প্রথম পার্থক্যটা হচ্ছে যে আমাদের এটি হচ্ছে এসি, এটি হচ্ছে ডিসির গ্রাফ, এটি হচ্ছে এসির গ্রাফ। এখন ডিসি গ্রাফে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ভূমি বরাবর কি গেছে, যে আমরা কমন বিষয়টা ধরে নিচ্ছি কি আমাদের সময়, তারপর উপরের দিকে আমাদের কি গেছে কারেন্ট, এটি হচ্ছে কারেন্ট, ঠিক আছে, কারেন্ট বা আই দ্বারা চিহ্নিত করেছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সময়ের সাথে কারেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না। যে আমাদের এখানে শূন্য, যখন সময় শূন্য ছিল তখন আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট আমাদের 3 এম্পিয়ার। আবার এখানে যখন আমরা 1 সেকেন্ড সময় আসলাম তখন কারেন্ট আমাদের কত ছিল 3 এম্পিয়ার। আবার যখন 2 সেকেন্ড আসলাম তখনও কারেন্ট 3 এম্পিয়ার। তার মানে কি সময়ের সাথে কারেন্টের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্যটা লিখতে পারি, সময়ের সাথে মানের পরিবর্তন হয় না। এটা হচ্ছে আমাদের এসি কারেন্টের গ্রাফ। এখন এসি কারেন্টের গ্রাফে আমরা কি দেখতে পাচ্ছি, যে এসি কারেন্টের গ্রাফে আমাদের সময়ের সাথে মানের পরিবর্তন হচ্ছে। এখানে দেখো, যখন আমাদের সময় শূন্য ছিল তখন কারেন্টের মানও শূন্য ছিল, কিন্তু যখন আমরা 1 সেকেন্ডে আসলাম তখন কারেন্টের মান কত হলো, তখন কারেন্টের মান সর্বোচ্চ 3 মানে 3 এম্পিয়ার হলো। আবার যখন আমরা 2 সেকেন্ডে চলে আসলাম তখন দেখো কারেন্টের মান আবার কিন্তু শূন্যতে চলে এসেছে। আবার যখন 3 সেকেন্ডে গেলাম তখন কি কারেন্ট মাইনাসে চলে এসেছে। তার মানে কি কারেন্টের মান সবসময় পরিবর্তন হতেই আছে। তার মানে কি এখানে আমাদের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে যে কারেন্টের মান পরিবর্তন হয় সময়ের সাথে কারেন্ট আমরা আই দিলাম, যে কারেন্টের আই এর মান পরিবর্তন হয়। এখন আমরা এখান থেকে কোনো চিত্র থেকে আর কি কি বৈশিষ্ট্য লিখতে পারো। চিত্র থেকে আমাদের দেখা যায় যে আমাদের কোনো আধানের পরিবর্তন হচ্ছে না। এখানে যে আমাদের কারেন্টের মান আমাদের প্লাসের দিকে আছে, এখানে প্লাসের দিকেই আছে, কোনো মাইনাসের দিকে আসতেছে না। এই নিচেরটা মাইনাস, আমরা জানি গ্রাফের উপরের দিকের ঘরগুলো হচ্ছে প্লাস, নিচের দিকের ঘরগুলো হচ্ছে মাইনাস। তার মানে কি এখানে আমাদের কোনো পোলারিটি বা চার্জের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে আমরা দ্বিতীয় যে পার্থক্যটা দেখলাম, দ্বিতীয় যে পার্থক্যটা পাচ্ছি যে পোলারিটির মান পরিবর্তন হয় না। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি এসি কারেন্টের সময়, যে আমাদের প্রথম যে 2 সেকেন্ডে আমাদের অর্ধ সাইকেল আমাদের প্লাসের দিকে ছিল, পরের যে 2 সেকেন্ড 2 থেকে 4 সেকেন্ড তখন আমাদের যে পোলারিটির মানটা তখন আমাদের মাইনাসের দিকে চলে আসে। তার মানে কি, যদি এটি একটা মনে করো, যদিও এটা সম্ভব না, যে মনে করো এটা সেলে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, ঠিক আছে। আমাদের প্রথম যে আমাদের 2 সেকেন্ড সেখানে আমাদের মনে করো প্লাস প্লাস আছে, মাইনাস মাইনাস আছে, কিন্তু পরের যে আমাদের 2 সেকেন্ড সেখানে আমাদের কি সাইনের পরিবর্তন হচ্ছে, কারণ এখানে আমাদের মাইনাস সৃষ্টি হয়েছে। তাহলে এটা কি, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, তার মানে এটা প্লাস, এটা মাইনাস। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে অল্টারনেটিং কারেন্টে আমাদের কারেন্টের মান সবসময় পরিবর্তন হচ্ছে এবং তার সাথে পোলারিটির মানও পরিবর্তন হচ্ছে। তার মানে কি এখানে পোলারিটির মানও পরিবর্তন হয়, পোলারিটির মান পরিবর্তন হয়। আমরা আর কি পার্থক্য লিখতে পারি, আমরা এখানে আর কি পার্থক্য লিখতে পারি, আমরা আরো পার্থক্য লিখতে পারি যে এটা দেখো আমাদের যে কারেন্টটি রয়েছে এবং সময়টি রয়েছে সেটা কি সরল রেখায় অতিবাহিত হয়েছে। তার মানে কি ডিসি কারেন্টের সময় কারেন্ট আই এবং সময় টি সরল রেখায় যায়, সরল রেখায়
যায়। এবং এখানে আমরা আর এসি কারেন্টের সময় কি লিখতে পারি? এখানে কি সরল লেখা যাচ্ছে? অবশ্যই সরল লেখা যাচ্ছে না। আমরা দেখতেই পাচ্ছি যে সরল লেখা যাচ্ছে না, কারণ প্রতি সেকেন্ডে কারেন্টের মান পরিবর্তন হচ্ছে। তার মানে কোনো যদি রেখার যদি মান সবসময় পরিবর্তন হতে থাকে তাহলে কি সেটা সরল লেখা যাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা বক্ররেখা যাচ্ছে। তার মানে এখানে আমাদের এসি কারেন্টের সময় বক্ররেখা যায়, বক্ররেখায় যায়। তারপর তোমরা আরো এই যে মার্কটা একটু কনফার্ম করার জন্য তোমরা এখানে যে কোনো একটা উদাহরণ দিতে পারো। এসি কারেন্টের উদাহরণ কি? আমাদের সেল যে আমাদের ছোট শক্তি সম্পন্ন যে আমাদের বৈদ্যুতিক সেলগুলো থাকে, ব্যাটারি, সেই সেলগুলো। আর এটা কি আমরা বড় বড় যে জেনারেটর হতে পারে একটা, এর উদাহরণ এসি কারেন্টের। তো আমরা এসি কারেন্ট এবং ডিসি কারেন্টের আমরা পার্থক্যটা জানলাম। এখন আমরা আলোচনা করব যে স্ট্রাকচার অফ অ্যাটম। আমরা অ্যাটম বা হচ্ছে পরমাণুর গঠন আমরা বইয়ের 2-3টা আমরা বিশেষ করে বারবার পরীক্ষায় এসেছে এমন কয়েকটি আমরা পরমাণু নিয়েছি, যে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে আমাদের কপার, তারপর জার্মেনিয়াম। এই 3টি পরমাণুর গঠন প্রায় প্রতিবারই পরীক্ষায় এসেছে। হ্যাঁ, তাহলে আমরা এর মধ্যে আমি তোমাদের একটা পরমাণুর গঠন দেখাই দিব, তোমরা বাকি 2টা চেষ্টা করবা, না পারলে কমেন্ট করবা বা আমার ইনবক্সে মেসেজ করবা, সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা কপারের পরমাণু গঠন করতেছি। আমরা জানি কপারের প্রোটন সংখ্যা হচ্ছে কত? 29। এর আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাস করব। স্বাভাবিকভাবে যে ইলেকট্রন বিন্যাস করে আমরা সেই ইলেকট্রন বিন্যাস করতেছি। কপার যেহেতু 29টা, তাহলে 1s2 2p6 3s2 3p6 3d10 4s1। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা ইলেকট্রন? 2 4 6 10 12 18 18 আর 10 28 আর একটা 29। এখন আমরা এর দেখতে পাচ্ছি প্রধান শক্তি স্তর কয়টা আছে? প্রধান শক্তি স্তর মোট আছে 4টা, 1 2 3 4। তাহলে 4টা আমরা প্রধান শক্তি স্তর দিই, এখানে কোনো প্লাস মানে যে কোনো দিতে পারো। তারপর এখানে আমরা দিলাম একটা শক্তি স্তর, 2টা শক্তি স্তর, 3টা শক্তি স্তর, 4টা শক্তি স্তর। আমাদের এই কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখানোর জন্য আমাদের 4টা শক্তি স্তর বা প্রধান শক্তি স্তরে আমাদের যথেষ্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শক্তি স্তরে আমাদের ইলেকট্রন সংখ্যা আছে 2টি। তাহলে আমরা যে প্রথম শক্তি স্তর, এখানে আমরা ইলেকট্রন সংখ্যা 2টি দিয়ে দিলাম। তার পরবর্তী দ্বিতীয় শক্তি স্তরে আমরা ইলেকট্রন দেখতে পাচ্ছি 2টা আর 6টা, 8টা। তাহলে আমরা এখানে 8টা ইলেকট্রন দিয়ে দিচ্ছি। তোমরা ইলেকট্রনগুলো জোড়ায় দেওয়ার চেষ্টা করবে, জোড়ায় দিলে ভালো। এখানে আমরা 8টা ইলেকট্রন দিয়ে দিলাম। তারপর এখানে আমরা তৃতীয় শক্তি স্তরে দেখতে পাচ্ছি যে এখানে 6 আর 2 8, 8 আর 10 18। এখন আমরা এখানে 18টা ইলেকট্রন দিব। 2 4 6 8 10 12 14 16 18। এখন আমরা চতুর্থ শক্তি স্তরে দেখতে পাচ্ছি একটা ইলেকট্রন আছে, তার মানে আমরা এখানে একটা ইলেকট্রন দিয়ে দিলাম। এই হচ্ছে তোমাদের কপার পরমাণু যে আছে, সেই কপার পরমাণুর আমাদের ইলেকট্রন বিন্যাস। মূলত ইলেকট্রন বিন্যাসগুলো এইভাবে করে। প্রথমে তোমরা স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস করবা, তারপর হচ্ছে এর গঠন চিত্র তোমাদের দেখে দিবা। হ্যাঁ, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় যে আমাদের টপিকটি আছে, যে তৃতীয় টপিকটি হচ্ছে আমাদের কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স।
এখন কারেন্টটা কি? কারেন্টটা হচ্ছে আমাদের কোনো পরিবেশের মধ্যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ইলেকট্রনের প্রবাহ হয় সেটি হচ্ছে কারেন্ট। মূলত কারেন্টই হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। এটি তোমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, কারেন্টই হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। কারেন্ট হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তাহলে আমাদের প্রতি সেকেন্ডে যেহেতু কারেন্ট, ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কারেন্ট, তাহলে আমরা সংজ্ঞাটা লিখতেছি যে প্রতি সেকেন্ডে ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলে। এখানে আমরা সময়কে, সেকেন্ড মানে সময়, সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করতেছি। আমাদের যে এখানে ইলেকট্রনকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতেছি এবং আমরা কারেন্টকে আমরা আই দ্বারা প্রকাশ করতেছি। তাহলে আমরা কি লিখতে পারি? আই, যেহেতু আই বা কারেন্ট সমান আমরা লিখতে পারি যদি প্রতি সেকেন্ড হলে আমরা সময়কে ভাগ দিব। কি দিয়ে ভাগ দেব? কি প্রবাহ হচ্ছে? ইলেকট্রন প্রবাহ হচ্ছে। ইলেকট্রনকে আমরা কিউ দ্বারা প্রকাশ করেছি, তাহলে কিউ ইলেকট্রন বা এখানে চার্জ লিখতে পারবো। তাহলে এটা আমরা একক কি লিখতে পারি? আমরা জানি চার্জের একক হচ্ছে কুলম। টি সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা এখানে একক লিখতে পারি কুলম পার সেকেন্ড। এটি হচ্ছে আমাদের মূলত কারেন্ট বিষয়ে যে পড়াশোনা। এখন আমরা দেখব ভোল্টেজ। ভোল্টেজ জানার আগে আমাদের জানতে হবে যে বিভব পার্থক্য কি। বিভব পার্থক্য বোঝার জন্য মনে করো এখানে একটা বৈদ্যুতিক স্তর আছে বা বৈদ্যুতিক ক্ষেত্র আছে, আর এখানে অনেকগুলো চার্জ আছে। এখন আমরা যদি এই যে আমাদের চার্জগুলো আছে সেই চার্জগুলোর মধ্যে আমরা কোনো একটা নির্দিষ্ট চার্জকে আমরা তুলে এনে এখানে স্থাপন করি, তাহলে আমরা যেহেতু এখানে তুলে এনে স্থাপন করলাম, এখানে আমাদের একটা অবশ্যই কাজ সম্পূর্ণ হয়েছে। এই কাজ সম্পন্ন করতে আমাদের যে শক্তিটা প্রয়োগ হয়েছে সেটি মূলত হচ্ছে বিভব পার্থক্য। তাহলে আমরা বিভব পার্থক্যের সংজ্ঞা দিতে পারি যে বিভব পার্থক্য হচ্ছে অসীম দূরত্ব হতে কোনো চার্জকে, পজিটিভ চার্জ, অবশ্যই চার্জ হবে পজিটিভ, অসীম দূরত্ব হতে কোনো পজিটিভ চার্জকে বৈদ্যুতিক ক্ষেত্রের যে কোনো বিন্দুতে স্থাপন করতে যে শক্তির প্রয়োজন হবে সেটি হচ্ছে আমাদের বিভব পার্থক্য। আমি আবারও বলতেছি যে অসীম দূরত্ব হতে কোনো পজিটিভ চার্জকে বৈদ্যুতিক ক্ষেত্রের যে কোনো বিন্দুতে স্থাপন করতে, বৈদ্যুতিক ক্ষেত্রে আমাদের এই কাজটা যে বললাম, এই কাজ করতে যে আমাদের শক্তিটি প্রয়োজন আছে সেই শক্তিটি হচ্ছে আমাদের বিভব পার্থক্য। এখন আমরা যাচ্ছি যে ভোল্টেজ কি। ভোল্টেজ হচ্ছে মূলত দুটি বিন্দুর বিভব পার্থক্যের হচ্ছে ভোল্টেজ বলে। এখন আমরা ধরলাম এটি একটি বিন্দু, এটি একটি বিন্দু। এখানে আমাদের ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, এখানে ভোল্টেজ হচ্ছে আমাদের 2 ভোল্ট। আমাদের যে এই দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দুর মধ্যে আমরা যদি এখানে যদি V1 এবং V2 ধরি, তাহলে আমাদের এই দুটো বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য হবে V2 - V1, এটি হচ্ছে আমাদের ভোল্টেজ। ভোল্টেজকে আমরা আরও একভাবে সংজ্ঞায়িত করতে পারি যে ভোল্টেজ হচ্ছে এক ধরনের বৈদ্যুতিক চাপ। এটি আরও ভালোভাবে বোঝার জন্য আমরা পরবর্তীতে যাচ্ছি রেজিস্ট্যান্স। এখন আমরা আসতেছি রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে যে এক ধরনের বাধা। এখন আমরা যখন ফোন কিনি বা যে কোনো কিছু কিনি, আমরা কি দেখতে পাই যে এই ফোনের স্ক্রিনে ওয়াটার রেজিস্ট্যান্স আছে কি নেই। ওয়াটার রেজিস্ট্যান্স মানে কি হচ্ছে, মানে ওয়াটার মানে পানির বাধা দিবে কিনা, যে এই স্ক্রিনে, এই ফোনের স্ক্রিনে আপনার ওয়াটারটা পড়লে বা পানিটা পড়লে যে পানির বাধা পাবে কিনা, তার মানে রেজিস্ট্যান্স হচ্ছে কি বাধা, বা কোনো কিছুর বাধা হচ্ছে কি রেজিস্ট্যান্স। এখন আমরা যেহেতু কারেন্ট বিষয়ে পড়াশোনা করতেছি, তার মানে হচ্ছে রেজিস্ট্যান্স আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স হচ্ছে যে কারেন্ট প্রবাহ যদি বাধা দেয় সেটি হচ্ছে রেজিস্ট্যান্স। যে বৈশিষ্ট্যের কারণে কারেন্ট প্রবাহ বাধাগ্রস্ত হয়
সেটি হচ্ছে মূলত রেজিস্ট্যান্স। এখন আমরা এই কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স তোমরা এতক্ষণ যা কিছু বুঝেছো, না বুঝলেও সমস্যা নেই। এখন আমি আরেকটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। চিত্রটি অবশ্য আমরা ভিডিওতে গ্রাফিক্স আকারে দেওয়ার চেষ্টা করব। চিত্রটি আঁকতেছি, দেখো। এটা জাস্ট বোঝার সুবিধার্থে। মনে করো এখানে একজন ব্যক্তি আছে, সে যাওয়ার চেষ্টা করতেছে এখান দিয়ে। এখানে একজন ব্যক্তি আছে, হ্যাঁ, যিনি মনে করো এখানে রশি দিয়ে টানার চেষ্টা করতেছে। এখানে একটা রশি বাঁধা আছে, সে রশি দিয়ে টানার চেষ্টা করছে। এখানে আরেকজন ব্যক্তি আছে, এখানে মনে করো আরেকজন ব্যক্তি আছে, সে কি করতেছে, এখানে এর দিকে ধাক্কা দিচ্ছে। তাহলে এখানে এই ব্যক্তিটি যদি আমাদের ধরি, এই ব্যক্তিটি, আচ্ছা আমি এটা না লিখি, এখানে যে এই ব্যক্তিটি এই পাইপলাইনের মধ্যে দিয়ে যাইতে চাচ্ছে, তার মানে কি, আমরা জানি ইলেকট্রনের প্রবাহ, বা ইলেকট্রনের প্রবাহ হচ্ছে আমাদের কারেন্ট। তার মানে এই ব্যক্তিটি যদি আমাদের ইলেকট্রন হয়, তাহলে কি এই ব্যক্তিটি যখন প্রবাহিত হবে তখন কি কারেন্ট। আর এই ব্যক্তিটি প্রবাহিত বা এই ব্যক্তিটি সামনের দিকে আগাচ্ছে কেন? এই ব্যক্তিটি সামনের দিকে আগাচ্ছে কারণ এই পেছনের ব্যক্তিটি এই ব্যক্তিকে চাপ দিচ্ছে। তার মানে কি, এই পেছনের ব্যক্তিটি চাপ দেওয়ার কারণে এই সামনের যে ব্যক্তিটি, এই সামনের ব্যক্তিটি সামনের দিকে এগোচ্ছে। তাহলে আবার কি করতেছে, এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের পাইপ লাইনে এক ব্যক্তি কি করছে, যে রশি পাচ্ছে, আমি এক যাইতে দিব না, আমি এক যাইতে দেবো। তার মানে কি, বাধা প্রয়োগ করতেছে, যে এই ব্যক্তিটি যে চাপ দিচ্ছে এই ব্যক্তিকে যাওয়ার জন্য, আর এই ব্যক্তিকে বাধা দিচ্ছে চেপে ধরে, মানে জায়গা সংকুলন করে একে বাধা দিচ্ছে যে এখানে যাওয়া যাবে না। তার মানে এই ব্যক্তিতে চাপ দিল, এই ব্যক্তি চাপ দিল, তার মানে এই ভোল্টেজ এই যে প্রবাহিত হচ্ছে, এটি হচ্ছে কারেন্ট। আর এই যে এই ব্যক্তি বাধা দিচ্ছে, এই ব্যক্তি হচ্ছে রেজিস্ট্যান্স। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে ভোল্টেজ হচ্ছে কারেন্টকে চাপ প্রয়োগ করে, ফলে কারেন্ট প্রবাহিত হয়। আর রেজিস্ট্যান্স হচ্ছে কি, কারেন্টকে বাধাগ্রস্ত করে, কারেন্টের যে স্বাভাবিক পথ চলা সেটি হচ্ছে বাধাগ্রস্ত করে। ভোল্টেজ আমরা যে ফিজিক্সে ঘর্ষণ করেছিলাম, সেই ঠিক তেমনই ভোল্টেজও সেরকম। এখানে মনে করো ঘর্ষণ যেমন বাধা দেয়, কোনো বস্তুর যে গতি থাকে সেই গতি বাধা দেয়, তেমনি রেজিস্ট্যান্স কোনো কারেন্টকে স্বাভাবিক যে প্রবাহিত হতে হবে, সে স্বাভাবিক প্রবাহিত হতে বাধাগ্রস্ত করে। তার মানে তোমরা ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স অবশ্যই বুঝেছো। এর মাধ্যমে যদি কোনো ত্রুটি থাকে বা থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, শেয়ার দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।